আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে প্রায় ৯.৫ লাখ কোটি টাকার বাজেট পেশ। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৭ লাখ কোটি টাকা, ঘাটতি ২,৪৩,০০০ কোটি। দাম কমবে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের, মূল্য কমছে শিশু খাদ্য, সার, পোল্ট্রি, ওষুধ ও কম্পিউটারের, বাড়বে তামাক, বিলাসী পণ্য ও নির্মাণ সামগ্রীর। বাজেট জনকল্যাণমুখী, মন্তব্য সরকারি দলের নেতাদের। বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল, কমিউনিটি ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত, চালু হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার রেকর্ড বাজেট জাতীয় সংসদে উত্থাপন করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের 55তম বাজেট প্রস্তাবনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা, যা পূরণে সরকারকে নির্ভর করতে হবে দেশি বিদেশি ঋণের ওপর। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, জনপ্রত্যাশা পূরণে সীমিত সম্পদ দিয়ে সংকট উত্তরণে বিশাল এ বাজেট। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নির্বাচনী ইশতেহারের উপর, যেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। বাজেট বরাদ্দের 6 লাখ কোটি টাকার অধিক ব্যয় হবে সরকারের পরিচালন ব্যয় খাতে। এটি তারেক রহমান সরকারের প্রথম বাজেট। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদে উত্থাপিত হল তারেক রহমানের সরকারের প্রথম ও দেশের ইতিহাসের 55তম বাজেট। সংসদে 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার অর্থনীতির যে বিপর্যয় ঘটিয়েছে তা থেকে রাজনৈতিক সমস্যা ছাড়া উত্তরণ সম্ভব নয়। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদে 2026-27 অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়। পরে সংসদ ভবনের নিজ কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের অর্থ বিলে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবারের বাজেটে সবচেয়ে বেশি 6,05,000 কোটি টাকা ব্যয় হবে পরিচালন খাতে, যেখানে সরকারি বেতন, ঋণ ও ঋণের সুদ, ভর্তুকি ও অন্যান্য খরচ বাবদ ব্যয় হবে 5.5 লাখ কোটি টাকার বেশি। অন্যদিকে উন্নয়ন ব্যয় বাবদ খরচ হবে 3 লাখ কোটি টাকার বেশি। বাজেটে অনুদান সহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায় করতে হবে 6 লাখ কোটি টাকার বেশি। এনবিআর বহির্ভূত খাত থেকে আয় ধরা হয়েছে 25,000 কোটি টাকা। রাজস্ব আয় বাড়াতে প্রথমবারের মতো চালু হচ্ছে প্যাকেজ ভ্যাট। বাজেটে ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা, যেখানে সরকারের বৈদেশিক ঋণ নির্ভরতা প্রায় 1,16,000 কোটি টাকা। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,000 কোটি টাকা। ফলে চাপে পড়তে পারে দেশের অর্থনীতি ও বিনিয়োগ। বাজেটে বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে নির্বাচনী ইশতেহার। খাতভিত্তিক বরাদ্দের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। চলতি অর্থ বছরের চেয়ে 28,000 কোটি টাকা বাড়িয়ে এ খাতে বরাদ্দ প্রায় 1.5 লাখ কোটি টাকা। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ নতুন করে যুক্ত হচ্ছে 8 ধরনের কর্মসূচি। বরাদ্দ বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। জিডিপির 2% 1,36,000 কোটি টাকা শিক্ষা খাতে ও 69,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। বাজেটে ব্যক্তি কর সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহিলা ও 65 বছরের ঊর্ধ্বে 4,25,000 টাকা, গেজেটেড মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা 5,25,000 টাকা পর্যন্ত কর সুবিধা পাবেন, যা পর্যায়ক্রমে পরবর্তী অর্থ বছরে বাড়বে। তবে এবারের বাজেটে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। নতুন সরকারের প্রথম বাজেট, একদিকে ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা। বাজেটের জনপ্রত্যাশা পূরণে কতটা সফল হবে তারেক রহমানের সরকার? অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, ব্যয় ও অপচয় কমিয়ে আয় বাড়ানোই হবে এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
অর্থনৈতিক নানা টানাপোড়েনের মাঝে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকার রাজস্ব। কর জিডিপির অনুপাতে 10% পার করতে চায় সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। প্রস্তাবিত রাজস্ব আয় 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে আগামী অর্থ বছরে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 10.2%। বাজেট অধিবেশনে দেশের আর্থিক খাতের চিত্র তুলে ধরে জিডিপির অনুপাত 10.2% উন্নীত করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এই লক্ষ্যমাত্রা অর্জনে 6,04,000 কোটি টাকা আদায় করতে হবে এনবিআরকে, যা চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 1,05,000 কোটি টাকা বেশি। আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এনবিআর এর কাঁধে পড়া রাজস্বের খাতভিত্তিক বিভাজনে দেখা যায় সাধারণ মানুষকে চাপে ফেলে ভ্যাট থেকে পরোক্ষ কর আদায় করতে হবে 2,23,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বেড়েছে আয়কর ও ভ্রমণ খাতেও। নতুন অর্থ বছরে এই খাত থেকে 37%, অর্থাৎ 2,23,480 কোটি টাকা আদায় করতে চায় এনবিআর। চলতি অর্থ বছরে যা ছিল 1,75,000 কোটি টাকা। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। আমদানি ও রপ্তানি খাতে শুল্ক বাবদ এনবিআরকে আদায় করতে হবে 1,57,000 কোটি টাকা। অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মধ্যমেয়াদে কর জিডিপির অনুপাত 10% পার করে 2035 সালের মধ্যে তা 15% উন্নীত করার লক্ষ্য সরকারের। শুধু বাজেট প্রণয়ন নয়, যেখানে দেশের মোট জনগোষ্ঠীর অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত, সেখানে বাজেটের সুষম বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে সরকার জনগণকে স্বস্তি দিবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে চাল, ডাল, তেল, শিশু খাদ্য, সার, পোলট্রি খাদ্য, ওষুধ, কম্পিউটার সহ বেশ কিছু পণ্যের। কমার তালিকায় আরও রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ, হার্টের রিং, কিডনি ডায়ালাইসিস ফিল্টার, এসি, ফ্রিজ ও স্বর্ণ। দাম বাড়বে সিগারেট, তামাকজাত পণ্য, নির্মাণ সামগ্রী ও বিলাসী পণ্যের। বাজেটে পণ্যের দাম বাড়া কমা নিয়ে মুশফিকুর রহমানের রিপোর্ট। আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে বড় স্বস্তির খবর আসছে দেশীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের বাজারে। বাজেটে দাম কমানো হচ্ছে দেশে তৈরি ফ্রিজ, এসি, টিভি ও গৃহস্থালী সামগ্রীর। স্থানীয় শিল্পের বিকাশ আর নতুন বিনিয়োগ টানতে এই খাতে ভ্যাট 15% থেকে কমিয়ে 7.5% করার প্রস্তাব আসছে। এছাড়াও দাম কমবে জীবন রক্ষাকারী ঔষধ, হার্টের রিং, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, চোখের লেন্স সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের। চাল, ডাল, শিশু খাদ্য, খেজুর, সার, পোলট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর কমায় কমতে পারে জীবনযাত্রার ব্যয়ও। দাম কমার তালিকায় রয়েছে স্বর্ণ, মোবাইল ফোন, সৌরবিদ্যুৎ ও গ্রিন এনার্জি, ইলেকট্রনিক যানবাহন। এছাড়াও দাম কমতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, প্রিন্টার সহ টেক পণ্যের। দেশি পণ্য কমানো দেশের মানুষের জন্য অনেক ভালো হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই সিন্ডিকেট থাকবে আর মুক্তবাজার অর্থনীতি না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না সরকার যত বাজেটে দাম কমা, বাড়াইলে তো বাড়ে, দ্রুত বাড়ে, আর যেটা কমাইলে দ্রুত কমে না। আমার মনে হয় না কমবে, কারণ বাজেটের সময় সবসময় বলে ওনারা কমে, কিন্তু নেক্সট টাইম দেখা যায় যে আরও বেড়ে যায়। তবে উল্টো চিত্র আমদানিকৃত ও বিলাসী পণ্যের বাজারে। দাম বাড়বে রড, নির্মাণ সামগ্রী, দেশে তৈরি মদ ও বিদেশি প্রসাধনীর। দাম বাড়ার তালিকায় আরও আছে সিগারেট, তামাকজাত পণ্য, আমদানিকৃত হিমায়িত মাছ, কাজু বাদাম, বাইসাইকেল, বিলাসবহুল গাড়ি ও বিলাসী পণ্যের। প্রতি প্যাকেট 10 টাকা 12 টাকা যদি বাড়ায়, তেমন কোনো প্রভাব করবে না। যারা সিগারেট খায় হয়তো প্রথম কয়েকদিন খেতে চায় না, তারপর ঠিকই আবার আগের মতো খেতে থাকে। এখন বাজেট হয়েছে আজকে, কালকে থেকে পুরা সিগারেটের দাম অনেক বাড়বে।
বাজেটের আকার কিংবা পরিসংখ্যান সাধারণ মানুষ খুব একটা না বুঝলেও এর প্রভাব কিন্তু সরাসরি তাদের উপরে সেই পড়ে। তারেক রহমান সরকারের কাছে জনসাধারণের প্রত্যাশা অনেক বেশি। এমতো অবস্থায় ঘোষিত বাজেট সর্বসাধারণের জীবনযাত্রার মান পরিবর্তনে কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো ও যোগাযোগ সহ 10টি খাতে এবারের বাজেটে বিশেষ অগ্রাধিকার দিয়েছে সরকার। এসব খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে 3,50,335 কোটি টাকা। এরপরই গুরুত্ব পেয়েছে কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, সবার জন্য উন্নয়ন এবং সবার অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তি লগ্নে দক্ষ মানব সম্পদ তৈরির জন্য শিক্ষা এবং স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে 2026-27 অর্থ বছরের বাজেট দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর পাশাপাশি বাজেটে গুরুত্ব পেয়েছে সামাজিক নিরাপত্তা, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ সহ আরও 8টি বিশেষ খাত। সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক প্রায় 9,36,000 কোটি টাকার মধ্যে এবারের বাজেটে শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও স্বাস্থ্য খাতে 2,06,015 কোটি টাকা, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ খাতে 1,48,673 কোটি, উন্নয়ন ও উৎপাদনের ধারা অব্যাহত রাখতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 17,345 কোটি টাকা। নিরবচ্ছিন্ন ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে পরিবহন ও অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে 60,730 কোটি। স্থানীয় সরকার এবং গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে 41,352 কোটি টাকা। জনপ্রশাসনে প্রায় 1,41,000, প্রতিরক্ষা খাতে প্রায় 35,000 কোটি টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের বাজেটের চমক স্টার্টআপ খাত। তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এখানে 400 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। সামুদ্রিক সম্পদ আহরণে গবেষণার জন্য 100 কোটি, স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় 2,000 কোটি, জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি ব্যবস্থাপনায় 100 কোটি এবং পরিচালন ঋণ হিসেবে 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফেসিবাদের দীর্ঘ সময়ে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর সবচেয়ে সংকটাপন্ন খাতগুলোর একটি ছিল শিক্ষা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আর্থিক সহায়তা 2,000 কোটি, নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা অর্জনে 100 কোটি এবং সৃজনশীল অর্থনীতির জন্য 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এসবের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে সরকার। মাত্র 719 কোটি টাকা দিয়ে শুরু হওয়া বাংলাদেশের বাজেট 5 দশকে এখন ঠেকেছে 9,38,000 কোটি টাকায়। বিশাল আকারের এই বাজেটে একদিকে যেমন রয়েছে ঘাটতি মেটানোর বড় চ্যালেঞ্জ, ঠিক তেমনি বিপ্লবোত্তর বাংলাদেশে মানুষের প্রত্যাশাও আকাশচুম্বী। তবে সব চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে এই বাজেট শেষ পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি আর সুবিধা বঞ্চিত মানুষের মুখে কতটা হাসি ফোটাবে সেটি এখন দেখার অপেক্ষা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা গেলে বাজেট জনকল্যাণমুখী হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় একথা জানান তিনি। প্রযুক্তি উন্নয়ন খাতে যে বরাদ্দগুলোর প্রত্যাশা বা অঙ্গীকার দেওয়া হয়েছে, এগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা বাস্তবায়ন করতে পারে, তাহলে বাজেট সত্যিকার অর্থেই জনকল্যাণমুখী বাজেট হবে এবং
মানুষের কাছে বিএনপির নির্বাচনী ইশতেহারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে এই বাজেট অনেকটা বেশি আলোকপাত করেছে বলে আমি মনে করি। বাজেট বাস্তবায়নই বড় বিষয় বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে এটি চিন্তাশীল বাজেট হয়েছে। অন্যদিকে বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ অর্থের উপর চাপ বাড়বে বলে মনে করেন সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এদিকে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, সরকারের পরিচালন ব্যয় কমানো গেলে বাজেট ঘাটতি কমবে। সংসদে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া তারা এসব কথা বলেন। আমার কাছে মনে হয়েছে যে অন্য যে কোনো সময়ের চেয়ে একটা চিন্তাশীল বাজেট তৈরি হয়েছে। এই চিন্তাশীল বাজেটের মূল যে নীতি কাঠামোর দিক, তাতে আপনারা দেখবেন যে একটা অর্থনৈতিক স্থিতায়নের জন্য 1 বছরের সময়ের কথা বলা হচ্ছে, আরও 3 বছরের পুনরুদ্ধারের সময়ের কথা বলা হচ্ছে, এবং আর্থিক কাঠামো যেটা করা হয়েছে তার ভিতরে বিপুল পরিমাণে বৈদেশিক ঋণের ব্যবস্থা করা হয়েছে। এবং এই আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে দুশ্চিন্তাটা সেই জন্য কারণ অনেক ক্ষেত্রে বড় বড় ধরনের থোক বরাদ্দ রাখা হয়েছে, যেটা মনে হয় যে হয়তো যদি আর্থিক বিপত্তি দেখা যায় তাহলে এইগুলির ক্ষেত্রে খাটছাট হবে সেই বিষয়টি। তো সেই বিচারে এই বাজেটের বাস্তবায়নটাই তো বড় বিষয় হয়ে দাঁড়াবে। গত অর্থ বছরে মানে টোটাল বাজেটের 72% পরিচালনা দেওয়া হয়েছে, 72%। সেটা উনি চেষ্টা করেছে এটাকে 66 বা 68% নামিয়ে আনার জন্য। ওটা যদি করতে পারে এটা একটা বিরাট সাফল্য হবে, এটা ঠিক। কারণ আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সরকারের পরিচালনাগত ব্যয় বেড়ে যাচ্ছে দিনের পর দিন, এবং এই জন্য বাংলাদেশ ইকোনমি কর্জের মধ্যে ডুবে যাচ্ছে। অর্থের সংস্থানের ক্ষেত্রে অভ্যন্তরীণ রাজস্বের যতটুকু তারা টার্গেট করছে সেটা যথেষ্ট কষ্টকর, কিন্তু মনে হয়েছে তারা চ্যালেঞ্জ নিতে চান। এছাড়া বাজেট যে ঘাটতি রয়েছে সেই ঘাটতির ক্ষেত্রে কাগজে কলমে দেখানো হয়েছে যে তারা বিদেশি ঋণ কম নেবেন, বেশি নেবেন, আর অভ্যন্তরীণ ঋণ কম নেবেন, কিন্তু আদতে দেখা যাবে যে বিদেশি ঋণ হয়তো এতটা পাওয়া সম্ভব হবে না। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। মহাপরিচালক বলেন, সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 30 দিনের মধ্যে আপিল করতে পারবে আদ্দিন কর্তৃপক্ষ। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা মেনে নতুন ভর্তি নিচ্ছে না তারা, তবে সব রোগী অন্য হাসপাতালে স্থানান্তরে সময় লাগবে। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। গত 27 মে রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মারা যায় 6 নবজাতক। 1 থেকে 3 দিন বয়সী এসব শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়ার পর 4 জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশে জানতে চাওয়া হয় বিধি লঙ্ঘনের দায়ে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না। 72 ঘন্টার মধ্যে জবাবও চাওয়া হয় কর্তৃপক্ষের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তুষ্টজনক নয় বলে জানায় স্বাস্থ্যমন্ত্রী। অবশেষে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দায় ও অবহেলার অভিযোগে মগবাজার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। পরে সরকারি নির্দেশনা হাসপাতালটিতে পৌঁছে দেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা কর্তৃপক্ষ। সিলগালা করার কিছু নাই, কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এটা সিলগালা করার বিষয় না। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন 72 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে রোগী সরাতে, নতুন করে ভর্তি নিচ্ছেন না তারা। অধিদপ্তর থেকে যে প্রতিনিধি দল এসেছে তাদেরকে আমরা এই ব্যাপারগুলো আমরা শেয়ার করেছি যে আমরা আপনাদের নির্দেশনা অনুযায়ী আমরা আউটডোরে নতুন পেশেন্ট ভর্তি করব না, কিন্তু আমাদের যে আর্জেন্ট যেই রোগীগুলো ক্রিটিক্যাল আছে তাদের ব্যাপারে আমরা কি করব। ওনারা বলেছেন যে আপনাদের দিক থেকে আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে ট্রান্সফার করবেন, তাদের ক্রিটিক্যাল সিচুয়েশনটা বুঝে সেভাবে আপনারা, তবে রোগীর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকটা আপনারা সর্বোচ্চ নজর রাখবেন। আমরা গভর্নমেন্টের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই চেষ্টা করব। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।
কমিউনিটি ক্লিনিক বাতিল করে সারা দেশে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করতে যাচ্ছে সরকার, যেখান থেকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, প্রত্যেক জেলায় অ্যাম্বুলেন্স সেন্টার চালু করা হবে। জরুরি প্রয়োজনে কল করলেই বিনা টাকায় অ্যাম্বুলেন্স সেবা পাবে সাধারণ মানুষ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সারা দেশে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখান থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কিছু ওষুধ পাচ্ছেন সাধারণ মানুষ। প্রান্তিক পর্যায়ের মানুষের চিকিৎসা সেবায় কমিউনিটি ক্লিনিককে যথেষ্ট মনে করছে না সরকার। তাই এগুলো বাতিল করে প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করা হচ্ছে, যেখানে থাকবে মিনি হাসপাতালের সুবিধা। কমিউনিটি ক্লিনিক তো আলাদাভাবে কিছু থাকবে না, সব কিছু চলে আসবে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে। প্রাইমারি হেলথ ইউনিট, একটা ইউনিটের অর্থ হলো একটা ইউনিয়নে একটা স্বাস্থ্য কেন্দ্র, যেখান থেকে প্রাইমারি হেলথ কেয়ার যেগুলো ট্রিটমেন্ট সেগুলো দেওয়া হবে। নর্মাল প্রেগনেন্সি, নর্মাল ডেলিভারিগুলো সবগুলোই হবে ওয়ার্ড এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে একজন ফুল টাইম ল্যাব টেকনিশিয়ান থাকবে, খুব বেসিক যে টেস্টগুলো সেগুলো করা হবে। শুধু স্বাস্থ্য সেবা নয়, সারা দেশে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবাও দিতে যাচ্ছে সরকার। এজন্য প্রতিটি জেলায় তৈরি করা হবে অ্যাম্বুলেন্স সেন্টার। আমাদের লক্ষ্য, আমরা প্রত্যেকটা জেলাতে একটা করে কল সেন্টার করবে। তো কারো যদি কোথাও স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে বা রোড অ্যাক্সিডেন্ট হয়, তখন ওই নাম্বারে ফোন করলে কল সেন্টার থেকে যে অপারেটর উনি কথা বলেই বুঝবেন যে কোন লোকেশনে এই ঘটনাটা ঘটেছে, যে অ্যাম্বুলেন্স দরকার এবং সেই অ্যাম্বুলেন্সে যে ধরনের এক্সপার্ট প্যারামেডিক্স দরকার তাদেরকে ওইখানে পাঠাবে। তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রথমে 5 জেলায় এসব সুবিধা চালু হবে। 3 বছরের মধ্যে করা হবে সারা দেশে। এজন্য খরচ হবে 22,000 কোটি টাকা। পাইলট প্রকল্প শুরু হবে আগামী 2 সপ্তাহের মধ্যেই। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত 1,242 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া 3 শিশুই ঢাকার। গত 15ই মার্চ থেকে হামের উপসর্গে দেশে 550 জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে 92 শিশু। মোট মৃত্যু হয়েছে 642 শিশুর। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দোকানপাট ও বিপণী বিতান খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান খোলা থাকবে। বাংলাদেশ দোকান মালিক সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ফোনে দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলে নতুন এই সিদ্ধান্তের কথা জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন, আজকে থেকে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মার্কেট, বিপণী বিতান ও দোকানসমূহ খোলা রাখা যাবে। এই সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী মহোদয়কে আমরা আন্তরিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে 24 ঘন্টা শূন্য রেখায় আটকে থাকার পর উদ্ধার হওয়া ষষ্ঠী চন্দ্র বর্মনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মনকে হস্তান্তর করে বিজিবি ও থানা পুলিশ। এর আগে সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্য রেখা থেকে ষষ্ঠী চন্দ্র বর্মনকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। ষষ্ঠী চন্দ্র বর্মনের ভাই ভবানী বর্মন জানান, 2 মাস আগে রাজশাহীর গোদাগাড়ির চান্দোলাই গ্রাম থেকে নিখোঁজ হন ষষ্ঠী বর্মন। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবার অর্থ সংবাদ। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর টানা 58 দিনের নিষেধাজ্ঞা। দীর্ঘ বিরতির পর উপকূলীয় জেলায় চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর ও বাগেরহাট সহ দেশের সব উপকূলের জেলেরা সাগরে নামার
চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছেন। গত কয়েকদিন ধরেই ট্রলার মেরামত, জাল সেলাই ও রসদ গোছানোর কাজ শেষ করে ঘাটগুলোতে সাগরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। মৎস্য বিভাগ আশা করছে দীর্ঘ এই অবরোধ সফল হওয়ায় এবার সাগরে কাঙ্ক্ষিত বড় আকারের ইলিশ সহ অন্যান্য মাছের দেখা মিলবে। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন কিছু এলাকায় সরকারি সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ। ইরানে 2 থেকে 3 দফায় নজিরবিহীন এবং বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের কাছাকাছি এলাকা ও মধ্যাঞ্চলীয় ইস্পাহান সহ অন্তত 12 শহরে বোমাবর্ষণ করে মার্কিন সামরিক বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। একই সাথে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানের হামলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাহরাইন ও কুয়েত। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। ভেস্তে গেছে শান্তি আলোচনা। ওমান উপকূলে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানের ওপর আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটির অন্তত 12টির বেশি শহরে কয়েক দফা হামলা চালানো হয়। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, শান্তি চুক্তি নিয়ে সময় নষ্ট করায় ইরানিদের চরম মূল্য দিতে হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, প্রয়োজনে বোমা মেরেই ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবেন তারা। এদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে ইরানও। একই সাথে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও আমেরিকার বন্ধু রাষ্ট্র কুয়েত, বাহরাইনে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হামলা চালানো হয়েছে হরমুজ পার হতে যাওয়া 2 জাহাজেও। এদিকে নতুন এই সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। আহ্বান জানিয়েছেন আলোচনায় বসার। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ও নিয়ন্ত্রণের বাইরে যাওয়া যুদ্ধের আশঙ্কায় বিশ্লেষকরা। We must recognize a simple truth. Throughout the region, many conflicts are fueled by the malign behavior. জাহিদুল আলম, এটিএন বাংলা। হরমুজ প্রণালীর ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছোড়ে মার্কিন সেনারা। এরপরই নিখোঁজ হন 3 ভারতীয় নাবিক। পরে ভারতীয় নৌমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের বরাত দিয়ে এনডিটিভি জানায়, এই হামলায় নিখোঁজ 3 নাবিকই নিহত হয়েছেন। বুধবার রাতে সেত্তে পেল্লো নামের ওই তেলবাহী ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে মিসাইল ছোঁড়ে যুক্তরাষ্ট্র। এতে আগুন ধরে যায় সেখানে। পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে 28 জন ক্রু ছিলেন, যার মধ্যে 24 জনই ভারতীয়। ওমানের রাজধানী মাস্কোতে ভারতীয় দূতাবাস এক্সে দেয়া এক পোস্টে বলেছে, 24 ভারতীয় নাগরিকের মধ্যে 21 জনকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। 0 রানে 3 উইকেট হারানোর পর মার্নার্স লাবুশেনের অপরাজিত 55 এবং জাভিয়ের বার্টলেটের 52 রানে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে 42 ওভারে 8 উইকেটে 187 রান করে অস্ট্রেলিয়া। পরে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 41 ওভারে 192 রান। জবাবে শুরুতে তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত আর সৌম্য সরকারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। সৌম্যর বিদায়ে ভাঙে দুজনের 86 রানের জুটি। শান্ত দ্রুত আউট হয়ে যান। শেষ খবরে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 156 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট পেশ। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 7 লাখ কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি।
দাম কমবে, চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের মূল্য কমছে, শিশু খাদ্য, সার, পোল্ট্রি, ওষুধ ও কম্পিউটারের, বাড়বে তামাক, বিলাসী পণ্য ও নির্মাণ সামগ্রীর। বাজেট জনকল্যাণমুখী মন্তব্য, সরকারি দলের নেতাদের, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল, কমিউনিটি ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত, চালু হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট। এবং মেক্সিকোর সবুজ গালিচায় মধ্যরাতে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। মেক্সিকো দক্ষিণ আফ্রিকার খেলা দিয়ে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।